সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রাজিউর রহমান, সিনিয়র শিক্ষক, গণিত বিভাগ, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। আমাদের আজকের আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিতের নবম অধ্যায়ের প্রাথমিক কিছু বিষয় আলোচনা করব। চলো প্রথমে দেখে নেওয়া যাক কিছু চিত্র। তোমরা দেখতে পাচ্ছ এই চিত্রগুলো, আমরা সবাই জানি, খুব ছোটোবেলা থেকে আমরা এই চিত্রগুলোর সাথে পরিচিত। জ্যামিতি যখনই নাম শুনেছি, প্রথম দিকে যে চিত্রগুলোর কথা আমাদের মনে আসে, এই চিত্রগুলোই তার মধ্যে একটি অন্যতম। এখানে দেখা যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, এগুলোর নাম হলো কি? ত্রিভুজ। এখানে কিছু দেখা যায়, ত্রিভুজ দেখা যায়। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কোণকে ইন্ডিকেট করা হয়েছে, আর এখানে একটি ত্রিভুজের কোণকে ইন্ডিকেট করা হয়েছে। এখানে ত্রিভুজের তিনটি কোণকে ইন্ডিকেট করা হয়েছে। তোমরা জানো যে ত্রিভুজের চিত্র থেকে আমরা মোটামুটি ধারণা নিতে পারছি যে ত্রিভুজের কোণ সংক্রান্ত কোনো বিষয় আমরা আলোচনা করতে যাচ্ছি। ত্রিভুজের কোণ আছে কয়টা? তিনটা। সুতরাং ত্রিভুজের তিন কোণকে আমরা যদি সংক্ষেপে বলি তাহলে সেটাকে ত্রিকোণ বলা হয়। আর ত্রিকোণ যে জায়গায় আলোচিত হয় এটার নামই হলো ত্রিকোণমিতি। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের আজকের বিষয় কি, আজকের পাঠ কি হতে পারে? ত্রিকোণমিতির প্রাথমিক ধারণা। আজকে এই পাঠ শেষে আমরা কি কি জানতে পারবো, এখানে বোঝাই যাচ্ছে যে আমরা ত্রিভুজ সম্পর্কে কিছু জানতে পারবো, ত্রিভুজের প্রকারভেদ বিশ্লেষণ করতে পারবো, ত্রিকোণমিতির অনুপাত সম্পর্কে জানতে পারবো। আমরা একটু বোঝার চেষ্টা করি। এই চিত্র থেকে আমরা বুঝতে পারি, যদি বলা হয় যে ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজ খুব সহজেই বলা যেতে পারে যে তিনটি রেখা দ্বারা যদি কোনো আবদ্ধ চিত্র থাকে, খুব সহজেই বলা যেতে পারে, বোঝা যেতে পারে যে তিনটি রেখা দ্বারা আবদ্ধ চিত্রটাই হলো ত্রিভুজ। তো ত্রিভুজ তো পৃথিবীতে অনেক রকম আছে, কত রকম হতে পারে? এভাবে আমরা অনেক রকম ত্রিভুজ দেখতে পারি। দেখি একটু, এখানে একরকম ত্রিভুজ দেখা যায়, এখানে আরেক ধরনের ত্রিভুজ দেখা যায়, এখানে আরেক ধরনের ত্রিভুজ দেখা যায়। সবগুলোই তিনটি রেখা দ্বারা আবদ্ধ, সুতরাং একটু ত্রিভুজ। কিন্তু এদের আকার এবং আকৃতির কারণে এদের নামকরণ আলাদা করা হয়েছে। একটু আমরা দেখে আসি নামকরণগুলো। এখানে দেখা যাচ্ছে যে তিনটি বাহুই সমান। তিনটি বাহু সমান হওয়ার কারণে এই ত্রিভুজের নাম হলো সমবাহু ত্রিভুজ। এখানে দেখা যাচ্ছে যে এই ত্রিভুজের দুটি বাহু সমান, সুতরাং এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে দেখা যাচ্ছে ত্রিভুজের তিনটি বাহু তিন রকম, সুতরাং এটা নামকরণ করা হয়েছে বিষমবাহু ত্রিভুজ। তো বাহুভেদে ত্রিভুজ এই রকমে আমরা তিন রকমের পেয়ে থাকি। ঠিক একই রকমভাবে কোণভেদেও ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা হয়। একটু যদি দেখি আমরা, এখানে ত্রিভুজের তিনটি কোণই 90 ডিগ্রি থেকে ছোট হওয়ার কারণে, অর্থাৎ আমরা এগুলোর নামকরণ করতে পারি সূক্ষ্মকোণ, এই জন্য এই ত্রিভুজের নামকরণ করা হয়েছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। একইভাবে এখানে দেখা যাচ্ছে যে এই ত্রিভুজের একটি কোণ, এই কোণটি 90 ডিগ্রি থেকে বড় হওয়ার কারণে এই ত্রিভুজটা হলো স্থূলকোণী ত্রিভুজ। আমরা আমাদের মূল টার্গেট যেটা আজকের, ত্রিভুজে পৃথিবীতে 6 রকম ত্রিভুজ আছে, মোট 6 রকম ত্রিভুজ আছে। এই 6 রকমের মধ্যে 5 রকম অলরেডি আমরা দেখে ফেলেছি। একটা স্পেশাল ট্রায়াঙ্গেল, একটা স্পেশাল ত্রিভুজ আছে, যেটাকে আমরা এখন দেখার চেষ্টা করব। এই ত্রিভুজটা হলো সমকোণী ত্রিভুজ। তোমরা সবাই প্রত্যেকেই জানো, কারণ এর আগের শ্রেণীতে, এর আগের অনেকগুলো চ্যাপ্টারে আমরা পড়ে আসছি অলরেডি যে সমকোণী ত্রিভুজ সম্পর্কে অনেকগুলো আছে। পিথাগোরাসের ফর্মুলা পড়েছি আমরা এখান থেকে সমকোণী ত্রিভুজ দিয়ে। তো এই ত্রিভুজটা স্পেশাল হওয়ার কারণ শুধু পিথাগোরাস নয়, এই ত্রিভুজটা স্পেশাল হওয়ার আরও অনেকগুলো কারণ আছে। আমরা আজকে ছোট্ট কতগুলো কারণ আলোচনা করব। এই ত্রিভুজটা স্পেশাল হওয়ার কারণ হলো, এই ত্রিভুজটা একমাত্র আছে যার প্রত্যেকটা বাহুর আলাদা আলাদা নামকরণ করা আছে। প্রত্যেকটা বাহুর আলাদা আলাদা নামকরণ করা আছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি সমকোণী ত্রিভুজের এটা হলো সমকোণ, আর সমকোণের বিপরীত বাহুর নামই হলো অতিভুজ। সমকোণের বিপরীত বাহুর নাম অতিভুজ। আর বাকি দুইটা বাহুর নামকরণ করা হয়েছে একটা নির্দিষ্ট কোণের কারণে। একটি নির্দিষ্ট কোণকে আমরা যদি চিন্তা করি বা বিবেচনা করি, ওই ত্রিভুজের জন্য, এই কোণের জন্য আমরা যদি চিন্তা করি, এই কোণের বিপরীত বাহুর নাম হবে লম্ব। যে কোণটা বিবেচনা করা হবে তার বিপরীত বাহুর নাম হবে লম্ব, এবং অবশিষ্ট বাহুটার নাম হবে ভূমি।
ঠিক একইভাবে যদি আমরা এই কোণটাকে এইখানে চিন্তা না করে উপরের দিকে চিন্তা করতাম, এই বিবেচিত কোণটা এখানে না থেকে যদি উপরে থাকতো তাহলে কি হতো? ঠিক একই রকমভাবে একটু চেঞ্জ হয়ে যেত। সমকোণের বিপরীত বাহুর নাম অতিভুজ, বিবেচিত কোণের বিপরীত বাহুর নাম লম্ব এবং অবশিষ্ট বাহুটা হবে ভূমি। এইটুকু কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলেই আমরা মোটামুটিভাবে বলে দিতে পারি। এই কারণেই একমাত্র পৃথিবীতে একটা ত্রিভুজ আছে যেটা সমকোণী ত্রিভুজ, যার 3টা বাহুরই আলাদা আলাদা নামকরণ করা হয়েছে গণিতে। এই কারণেই এই ত্রিভুজটা আমাদের স্পেশাল। আর এই যে 3টা বাহুর নামকরণ করা হলো, এগুলো কি কারণে নামকরণ করা হয়েছে এগুলোও আমরা খুব সহজে বলতে পারি। কি কারণে নামকরণ করা হয়েছে দেখি। এই নামকরণগুলো দিয়ে গণিতের একটা আলাদা শাখাই তৈরি হয়েছে, যার নামই হলো ত্রিকোণমিতি। কিভাবে ত্রিকোণমিতিক অনুপাতগুলো তৈরি হয় সেগুলো আমরা দেখার চেষ্টা করব। এখানে দেখা যাচ্ছে যে এই ত্রিভুজটাই যদি আমরা চিন্তা করি, এখানে আমরা 3টা বাহুকে একজন আরেকজনের অনুপাত আকারে প্রকাশ করতে পারি। পরপর 2টি বাহু নিয়ে আমরা অনুপাত প্রকাশ করতে পারি। যেমন লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করা যেতে পারে, আবার অতিভুজকে লম্ব দিয়ে ভাগ করা যেতে পারে, আবার লম্বকে ভূমি দিয়ে ভাগ করা যেতে পারে, ভূমিকে লম্ব দিয়ে ভাগ করা যেতে পারে। আমরা দেখে আসি, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করেছি। ঠিক একই রকমভাবে আমরা ভূমিকেও তো অতিভুজ দিয়ে ভাগ করতে পারি, আরেকভাবেও তো করতে পারি, লম্বকে ভূমি দিয়ে ভাগ করতে পারি, লম্বকে ভূমি দিয়ে ভাগ করতে পারি। আর কি কি করতে পারি? ঠিক তার উল্টোটা করতে পারি। লম্বকে অতিভুজ দিয়ে করেছি, এবার অতিভুজকে আমরা লম্ব দিয়ে ভাগ করি। একইভাবে ভূমিকে অতিভুজ দিয়ে করেছি, অতিভুজকে ভূমি দিয়ে ভাগ করি। লম্বকে ভূমি দিয়ে ভাগ করেছি, ভূমিকে লম্ব দিয়ে ভাগ করলাম। তাহলে মোট কয়টা অনুপাত পেলাম আমরা? মোটামুটি আমরা এখানে 6টা অনুপাত পেয়েছি। এর বাইরে আর কোনো অনুপাত বের করা সম্ভব? আমরা একটু চেষ্টা করে দেখি। আর কোনোভাবে এখানে লম্ব, অতিভুজ এবং ভূমি এই 3টা রেখা দিয়ে এই 6টা অনুপাতের বাইরে আর কোনো অনুপাত বানানো সম্ভব না। এই অনুপাতগুলো পৃথিবীতে প্রত্যেক মানুষের যেমন আলাদা আলাদা নামকরণ করা আছে, ত্রিকোণমিতির এই সমকোণী ত্রিভুজের 3 বাহুর অনুপাত মোট যে 6টি পাইলাম, এদেরও ঠিক আলাদা আলাদা নামকরণ করা আছে। যেমন লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করলে যে অনুপাতটা পাওয়া যায়, এটার নামকরণ গণিতে করা হয়েছে সাইন। সংক্ষেপে এটাকে লেখা হয় SIN দিয়ে, সংক্ষেপে লেখা হয় SIN দিয়ে। ঠিক একইভাবে এর উল্টোটা যদি করি, লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করলাম, এটা যেমন পেলাম, ঠিক একইভাবে আমরা অতিভুজকে লম্ব দিয়েও ভাগ করতে পারি। ঠিক তার উল্টোটা পাইলাম আমরা কি? কোসেকেন্ড। এটার নামকরণ করা হয়েছে। আমি আবারও বলছি, পৃথিবীতে প্রত্যেক মানুষের যেমন নাম আছে, ঠিক একইভাবে আমাদের সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা বাহুর যে আমরা অনুপাত পাইলাম, পরপর 2টি বাহু নিয়ে যে আমরা অনুপাতগুলো পেলাম মোট 6টা, এদেরও নামকরণ করা হয়েছে গণিতে ঠিক সেভাবেই। তো এখানে অতিভুজ বাই লম্ব দিয়ে আমরা পাইলাম কি? কোসেকেন্ড। এটার শর্ট ফর্ম হলো কোসেক। ঠিক একইভাবে আমরা যদি করি ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করি, ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করলে এটার নামকরণ করা হয়েছে কোসাইন। আবার অতিভুজকে যদি ভূমি দিয়ে ভাগ করি, কোসাইনের সংক্ষিপ্ত রূপ কস। অতিভুজকে যদি ভূমি দিয়ে ভাগ করি তাহলে এটার নামকরণ করা হয়েছে সেকেন্ড এবং শর্ট ফর্ম হলো সেক। একইভাবে বাকি আছে লম্বকে ভূমি দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে? লম্বকে ভূমি দিয়ে ভাগ করলে এটার নামকরণ করা হয়েছে ট্যানজেন্ট আর শর্ট ফর্ম হলো টেন। একইভাবে যদি বলি ভূমিকে লম্ব দিয়ে ভাগ করলে কি হবে? ভূমিকে লম্ব দিয়ে ভাগ করলে নামকরণ করা হয়েছে কোটেনজেন্ট এবং শর্ট ফর্ম হলো কট। এখান থেকে আমরা কতগুলো বিষয় স্পষ্ট বুঝতে পারছি। খুব সহজেই বোঝা যায় এই যে অনুপাতগুলো আমরা পেয়েছি, লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করলে তার নামকরণ করা হয়েছে সাইন, অতিভুজকে লম্ব দিয়ে ভাগ করলে তার নামকরণ করা হয়েছে কোসেকেন্ড। এখান থেকে তো খুব সহজেই বোঝা যায় যে লম্ব অতিভুজ এবং অতিভুজ ভাগ লম্ব এই দুইটা একজন আরেকজনের বিপরীত, একজন আরেকজনের বিপরীত। তার মানে আমরা কি খুব সহজে বলতে পারি না সাইন এবং কসেক একজন আরেকজনের বিপরীত? ঠিক একইভাবে আমরা এটাও বলতে পারি ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করলাম, অতিভুজকে ভূমি ভাগ করলাম, ঠিক এটার নামকরণ করা হয়েছে কস এবং এটার নামকরণ করা হয়েছে সেক। তার মানে কি আমরা বলতে পারি না কস এবং সেক একজন আরেকজনের বিপরীত? ঠিক একই রকমভাবে যদি আমরা আলোচনা করি ট্যান এবং কটের মধ্যে, তাহলে বলা যেতে পারে লম্বকে ভূমি দিয়ে ভাগ করলে তার নামকরণ করা হয়েছে ট্যানজেন্ট এবং ভূমিকে লম্ব দিয়ে ভাগ করলে তার নামকরণ করা হয়েছে কোটেনজেন্ট। শর্টকাটে আমরা বলতে পারি
যে ভূমিকে লম্ব দিয়ে ভাগ করলে তার শর্ট ফর্ম হলো কট। আমরা কি বলতে পারি না তাহলে যে কট এবং ট্যান একজন আরেকজনের বিপরীত? ঠিক এই রকমভাবে আমরা বলতে পারি সাইন হলো কসেকের বিপরীত, অর্থাৎ সাইন 1/cosec। একই রকমভাবে বলা যেতে পারে কসেককে যদি আমরা বলি সাইন যদি কসেকের বিপরীত হয়, কসেকও তাহলে সাইনের বিপরীত, তার মানে কসেক ইকুয়াল 1/sin। ঠিক একই রকমভাবে আমরা বলতে পারি কস 1/sec। যেহেতু আমরা এর আগেই দেখেছি যে কস এবং সেক একজন আরেকজনের বিপরীত, তার মানে cos θ ইকুয়াল 1/sec θ হতে পারে। একই রকমভাবে sec θ ইকুয়াল 1/cos θ হতে পারে। একইভাবে tan θ ইকুয়াল 1/cot θ হতে পারে। ঠিক তার উল্টোটাও হতে পারে, cot θ ইকুয়াল 1/tan θ। একই রকমভাবে আমরা আবারও একটু দেখতে পারি আবারও এখান থেকে আমরা একটু খেয়াল করতে পারি sin θ ইকুয়াল 1/cosec θ। কি কারণে cosec θ? কারণ আমরা এর আগেই পড়েছি একটা ত্রিভুজ থেকে লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করলে তার নামকরণ করা হয়েছে সাইন। ঠিক তার উল্টোটা অতিভুজকে লম্ব দিয়ে ভাগ করার কারণে তার নামকরণ করা হয়েছে কোসেক। এই জন্যই আমরা বলতে পারি সাইন এবং কসেক একজন আরেকজনের বিপরীত। এই জন্য লেখা হয়েছে sin θ ইকুয়াল 1/cosec θ। ঠিক একই রকমভাবে কসেককেও আমরা উল্টোভাবে বলতে পারি সাইনের বিপরীত। একইভাবে cos θ ইকুয়াল লেখা হয়েছে 1/sec θ এবং sec θ ইকুয়াল হলো 1/cos θ। একই রকমভাবে tan θ ইকুয়াল 1/cot θ। কী কারণে? কারণ tan ছিল আমাদের লম্বকে ভূমি দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাই ছিল tan। আর উল্টোভাবে cot কি ছিল একটু মনে করে দেখলে বোঝা যাবে, ভূমিকে লম্ব দিয়ে ভাগ করলে তার নাম হলো tan। তাহলে বলতে পারি আমরা tan θ ইকুয়াল 1/cot θ। আর ঠিক উল্টোটা, যেহেতু tan θ এবং cot θ একজন আরেকজনের বিপরীত, সুতরাং আমরা বলতে পারি cot θ ইকুয়াল 1/tan θ। আশা করা যায় এই আলোচনার মাধ্যমে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো সব পারবো। তোমরা একটু নিজেরা চেষ্টা করে দেখো এগুলো পারা যায় কিনা। যেহেতু আমরা কিছুক্ষণ আগেও পড়েছি sin θ ইকুয়াল কি হতে পারে, cos θ কি হতে পারে, tan θ কি হতে পারে, তোমরা একটু আগে আলোচনা হলো। আমি আশা করি তোমরা এটা চেষ্টা করলেই পারবে। আশা করা যায় তোমরা এটা পারবে। আর বাসায় তোমরা অনুশীলন করার জন্য ছোট্ট একটা, আমি যে ত্রিভুজের জন্য তোমাদেরকে দিয়েছি ঠিক ওই অনুরূপ একটা ত্রিভুজ এখানে আলোচনা করা হয়েছে। আমরা আলোচনা করার সময় এখানে সি কোণকে নিয়ে আলোচনা করেছিলাম, আজকে তোমাদের জন্য দেয়া হলো এ কোণের সাপেক্ষে। আশা করা যায় যেহেতু ত্রিভুজ সম্পর্কে আমরা মোটামুটি ভালো ধারণা পেয়েছি, সুতরাং তোমরা এই ত্রিভুজের জন্যও ত্রিকোণমিতিক অনুপাতগুলো লিখতে পারবে আশা করা যায় ইনশাআল্লাহ। আমার মনে হয় এই ছোট্ট আলোচনার মধ্যেও আমরা মোটামুটিভাবে ত্রিভুজের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ মোটামুটি ভালো করতে পারবো, বলতে পারবো। যে কোনো সময় আমরা এগুলো সম্পর্কে পরীক্ষায় এটা বাসায় অনুশীলনের জন্যও তোমরা মোটামুটি আলোচনা করতে পারো। আর মোটামুটিভাবে তোমরা অনুশীলন করলে ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে যা যা জানলাম আজকে, আশা করা যায় তোমরা সব কিছুই বাসায় চেষ্টা করলে এই ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আর কোনো প্রবলেম থাকবে না আশা করি। আজকে আমাদের এই পর্যন্তই, আর পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আবার নতুন কোনো টপিকস নিয়ে, ত্রিকোণমিতির বিশ্লেষণমূলক কোনো টপিকস নিয়ে দেখা হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।